পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বসে গেছে সব রোড স্ল্যাব। সেপ্টেম্বরে শেষ হবে মাওয়া প্রান্তেও। এ মাসে বসানো হবে সব রেল স্ল্যাবও। ভরা বর্ষায়ও কাজ চলবে পুরো দমে। সারা দেশে বন্ধ শতাধিক রেলওয়ে স্টেশন। লোকবল সংকটে ধুঁকছে আরও প্রায় অর্ধশত। বিপাকে সাধারণ মানুষ, লোকসানে রেলওয়ে। বাজেটে ৩ ও ৪ চাকার গাড়ি নির্মাণে দীর্ঘমেয়াদে কর অব্যাহতির সুযোগ। বেশি মানুষ পরিবহনে সক্ষম যান তৈরিকে উৎসাহিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং বেপারি না থাকায় নওগাঁয় আম বেচাকেনায় ধস। সপ্তাহ ব্যবধানে মন প্রতি দাম কমেছে ২৫০ টাকা পর্যন্ত। লোকসান শঙ্কায় ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সব রোডওয়ে স্ল্যাব বসে গেছে। এখন সেতুর সবশেষ খুঁটি জাজিরার ৪২ নম্বর থেকে মাওয়ার কাছের ১৩ নম্বর খুঁটি পর্যন্ত গাড়িতে আসা সম্ভব। এদিকে সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে ২৯০০টি, আর ১৩১২টি স্ট্রিঞ্জারের মধ্যে বসানো বাকি মাত্র ২০টি। সেতুর সার্বিক অগ্রগতি ৮৬%। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আবু সাইদ। বাংলাদেশের দুর্বার গতিতে এগিয়ে যাওয়ার প্রতীক এখন পদ্মা সেতু। সবকিছু পরিকল্পনা মাফিক চললে দক্ষিণাঞ্চলের মানুষের যুগের পর যুগ ধরে যাতায়াতের চরম দুর্ভোগের অবসান ঘটবে আগামী বছরের জুনের মধ্যেই। দুই প্রান্তের সংযোগ সেতুর কাজও শেষ হয়ে গেছে। জাজিরার পুরো স্ল্যাব স্থাপন সম্পন্ন, তাই এখন চলছে রেলিংয়ের কাজ। এতে সেতুটি যান চলাচল উপযোগী হওয়ার আরেক ধাপ এগিয়ে গেল। সেতুর রেলওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে ২৮৯৯টি, স্থাপন বাকি ৬০টি, আর ১৩১২টি স্ট্রেঞ্জারের বসানো বাকি মাত্র ২০টি। এই কাজ সম্পন্ন করতে চলছে মহা কর্মযজ্ঞ। এখন স্বপ্ন বাস্তবায়নের পথে, তাই নির্মাণ কর্মীরাও খুশি। জাজিরা প্রান্তে পুরা রোড স্ল্যাব শেষ। ২৪ ঘন্টা ৩ সিটির কাজ চলতো, এখন বর্তমান ২ সিটির কাজ চলতেছে। রেলের স্ল্যাব প্রায় ম্যাক্সিমাম বসে গেছে। অ্যাঙ্করিং হলের কাজ চলছে, লাইটিং পোস্টের কাজ চলছে। ভরা বর্ষাতেও উত্তাল পদ্মার উপরে সেতুর কাজ চলবে পুরো দমে। সেতুর বাকি স্ল্যাবগুলো ইয়ার্ড থেকে সড়ক পথে মাওয়ার ১ নম্বর পিয়ার দিয়ে উঠবে। উত্তাল পদ্মার কারণে কাজের কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সেজন্যই আমরা পিয়ার ১কে ব্যবহার করে রোডওয়ে স্ল্যাবগুলো নির্ধারিত সময়ে বসিয়ে ফেলব। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের পদ্মা সেতুর দুই প্রান্তে ৩.১৪ কিলোমিটার সংযোগ সেতুর ২ লেন করে সড়কে যুক্ত হবে। ৩ ভাগে ৬ লেন ইতোমধ্যে যুক্ত হয়ে গেছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সারা দেশে বন্ধ হয়ে গেছে শতাধিক রেলওয়ে স্টেশন। ধুঁকছে আরও প্রায় অর্ধশত। রেলওয়ে স্টেশন বন্ধ হবার কারণে একদিকে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, অন্যদিকে লোকসান গুনছে রেলওয়ে। কর্মকর্তারা বলছেন লোকবল সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে বন্ধ হচ্ছে স্টেশন। সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল আলম নয়নের। ক্যামেরায় আরও জানাচ্ছেন নাজমুস সালেহী। ১০ বছর ধরে এমন নীরব দাঁড়িয়ে আছে এক সময়ের কোলাহলপূর্ণ ইজ্জতপুর রেল স্টেশন। রাজধানীর অদূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার এই স্টেশনটি চালু হয় ১৯৬৬ সালে। অর্ধ শতাব্দী পর ২০১০ সালে বন্ধ হয়ে যায়। ব্যবসা হারিয়েছেন রেল স্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠা মার্কেটের ১৫০ দোকানি। বিপাকে পড়েছেন স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ। কৃষি পণ্যগুলো আমরা এখান থেকে ট্রেনের মাধ্যমে ঢাকা নিয়ে যাইতাম, এখানে ট্রেন বন্ধ হওয়াতে আমরা সেই জিনিসগুলো এখন নিয়ে যেতে পারতেছি না। গাড়ি না চলার কারণে আমাদের এলাকার আম কাঁঠাল পচে গেলে শেষ হয়ে যাচ্ছে। স্টেশনটি বন্ধ হওয়াতে কোনো ট্রেন লোকাল এখানে না থাকাতে ব্যবসায়ীরা একদম পঙ্গু হয়ে গেছে। দীর্ঘদিন পড়ে থাকার কারণে ভেঙে পড়ছে স্টেশন ভবন। নষ্ট হয়ে গেছে 2টি কক্ষে থাকা সিগন্যালিং যন্ত্রপাতি। মাটির সঙ্গে মিশে যাচ্ছে কর্মচারীদের থাকার জন্য বানানো 3টি আবাসিক ভবন। দেখভালের কেউ না থাকায় চুরি হয়ে যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। এখানে যে প্রয়োজনীয় মালামালগুলো ছিল, সরকারি মালামাল, খুব দরকারি যেগুলো অনেক ব্যয়বহুল মালামাল, এগুলো আসলে অনেকগুলো চুরি হয়ে গেছে। ডিজিটাল যে সিগন্যালের
মানে কোটি কোটি টাকা যন্ত্রপাতি এটার মধ্যে একটু মকেজি হয়ে গেছে আর কি এগুলা। রেলওয়ের ঢাকা বিভাগেই বন্ধ স্টেশনের সংখ্যা 29টি, সারা দেশে 107টি। রেল কর্মকর্তারা বলছেন প্রয়োজনীয় যন্ত্রপাতি আর লোকবলের অভাবে বন্ধ হচ্ছে রেল স্টেশন। স্টেশন মাস্টারের সংকটের কারণে আমরা কিছু কিছু স্টেশনে যেহেতু লোক দিতে পারছি না, সে কারণে বন্ধ করা হয়েছিল। রেলপথ মন্ত্রী জানালেন স্টেশনগুলো চালু করতে প্রকল্প হাতে নিয়েছেন তারা। অনেকগুলো স্টেশন যেগুলোতে আমাদের পরিত্যক্ত হয়ে গেছে, এগুলো প্রকল্প নেওয়া হয়েছে এবং ওই যে স্টেশনগুলোর জন্য স্পেশাল প্রকল্প আমরা নিচ্ছি, যেগুলো বন্ধ আছে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল। প্রায় 3000 কিলোমিটার রেলপথে বর্তমানে চালু স্টেশনের সংখ্যা 350। গত 10 বছরে রেল উন্নয়নে খরচ করেছে 46,000 কোটি টাকা। তবুও প্রতি বছর বন্ধ হচ্ছে রেল স্টেশন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এই বন্ধ হয়ে যাওয়া স্টেশনগুলো চালু করলে কিছুটা হলেও আলোর মুখ দেখবে লোকসানী এই প্রতিষ্ঠানটি। শ্রীপুরের ইজ্জতপুর রেল স্টেশন থেকে নাজমুস সালিহি, সময় সংবাদ, গাজীপুর। প্রস্তাবিত বাজেটে দেশে 3 ও 4 চাকার গাড়ি নির্মাণকে উৎসাহিত করতে দীর্ঘমেয়াদী কর অব্যাহতির সুযোগ দেওয়া হয়েছে। এতে অটোমোবাইল খাতে বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে সরকারও বড় অঙ্কের রাজস্ব পাবে বলে মনে করেন ব্যবসায়ীরা। তবে যোগাযোগ খাতের বিশেষজ্ঞরা বলছেন, ছোট আকারের গাড়ির চেয়ে তুলনামূলকভাবে বেশি মানুষ পরিবহনে সক্ষম এমন যান তৈরিকে উৎসাহিত করা উচিত। আরও জানাচ্ছেন হরিপদ সাহা। এখন প্রত্যন্ত গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে পাকা সড়কের যোগাযোগ ব্যবস্থা, আর তাই তৃণমূলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে জায়গা করে নিয়েছে স্থানীয়ভাবে যত্রতত্র তৈরি নসিমন, করিমন আর ব্যাটারি চালিত ইজি বাইক। তবে সড়ক পরিবহন কর্তৃপক্ষের অনুমোদনের বাইরে থাকা এসব যানবাহন ঝুঁকিপূর্ণ হিসেবে সমালোচিত হচ্ছে বিভিন্ন মহলে। তারপরেও গণমানুষের যোগাযোগের চাহিদা পূরণে সারা দেশে এমন লক্ষ লক্ষ যানবাহন চলছে, দুর্ঘটনার কারণ হয়ে ঘটাচ্ছে প্রাণহানিও। এমন বাস্তবতায় দেশে মানসম্মত 3 ও 4 চাকার গাড়ি উৎপাদনকে উৎসাহিত করতে প্রস্তাবিত বাজেটে বড় ধরনের কর সুবিধা দেয়া হয়েছে। অটোমোবাইল ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য যে প্রণোদনাগুলো ডিক্লেয়ার করা হয়েছে, এটা এদেশের শিল্প উন্নয়নের জন্য খুবই ইতিবাচক একটা দিক। এদেশে অটোমোবাইলের অনেক বিনিয়োগ এগিয়ে আসবে এবং এখন যদি বিআরটিএ কর্তৃক অনুমোদিত এবং রেজিস্টার্ড ভেহিকেল গ্রামীণ অর্থনীতিতে যায়, তাহলে জনগণ যেরকম একটা নিরাপদ ভেহিকেল পাবে এবং সরকারও হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় করতে পারবে। কিন্তু ইজি বাইকের আদলে তৈরি ছোট আকারের এসব যানবাহন জেলা, উপজেলা, এমনকি বিভাগীয় শহরের মানুষকেও যানজটে নাকাল করবে বলে মনে করেন যোগাযোগ খাতের বিশেষজ্ঞরা। অ্যাটলিস্ট 16 জন নিতে পারে এই ধরনের গাড়ি হোম গ্রোন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য যদি আসে, তাহলে আমার নিজেরও মেড ইন বাংলাদেশও হলো, গাড়ি নির্মাণও লোকালও হলো, এবং আমার ক্যাপাসিটির সাথে যে কনস্ট্রেন্ট আছে তার সাথে আমার ডিমান্ডের একটা ক্যারিয়ার চলে আসলো। আমি সাস্টেনেবল ডেভেলপমেন্ট দিলাম এবং একই যাত্রায় 2টা ফসল পেলাম। একটা হলো দেশীয় ইন্ডাস্ট্রিকে প্রণোদনা দিয়ে দাঁড় করিয়ে ফেললাম, দ্বিতীয় হলো আমার রাস্তার মধ্যে নেমে সে তার অপারেশনের সাথে যেই তার কন্ট্রিবিউশনটা রাখার কথা সে রাখতে পারলো। উন্নত দেশের লক্ষ্যমাত্রা পূরণে সরকারকে গ্রামীণ সড়কের মান উন্নয়নেও মনোযোগী হওয়ার তাগিদ দেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। নতুন অর্থ বছরের জন্য চূড়ান্ত বাজেটে কর্পোরেট কর হার কমানো ও সিম ট্যাক্স তুলে দেওয়া সহ বিভিন্ন সুবিধা দেওয়ার দাবি জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব। সংগঠনটির দাবি, সরকার তাদের যৌক্তিক প্রস্তাবগুলো মানলে 2025 সাল নাগাদ এ খাত থেকে রাজস্ব আদায় বাড়বে 3,000 কোটি টাকা। মঙ্গলবার বিকেলে প্রস্তাবিত জাতীয় বাজেট পরবর্তী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের নেতারা। যোগাযোগ থেকে অর্থনৈতিক কর্মকাণ্ড, শিক্ষা, চিকিৎসা সহ জরুরি নানা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে দেশের মোবাইল টেলিকম খাত। দীর্ঘদিন ধরে এ খাতের উন্নয়নে কর কাঠামো পুনর্বিন্যাসে বিভিন্ন প্রস্তাব জানিয়ে আসছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব। প্রস্তাবিত বাজেটে টেলিকম খাতের প্রত্যাশা প্রাপ্তি তুলে ধরে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরে হতাশার কথা জানান এমটব মহাসচিব। দাবি করেন, বর্তমান কর কাঠামোতে চললে 2025 সাল নাগাদ এ খাত থেকে রাজস্ব আদায় 15,000 কোটি টাকা থেকে বেড়ে দাঁড়াবে 16,000 কোটি টাকায়, আর অপারেটরদের প্রস্তাব মানলে তা হবে 18,000 কোটি টাকা। মিনিমাম টার্নওভার ট্যাক্স কমানো, কর্পোরেট ট্যাক্স কমানো, সিম ট্যাক্স তুলে দেওয়া, এই বিষয়গুলো যদি কনসিডার করা হয়, তাহলে পরে দেখেন যে মোবাইল টেলিকমের রেভিনিউ কিন্তু 26,000 থেকে সেটা 32,000 কোটি টাকায় হয়ে চলে যাচ্ছে 2025-এ।
বা আমি যদি 28,000 টাকাও ধরি সেটা 32,000 কোটি টাকা হবে। গভর্নমেন্টের রেভিনিউ 18,000 কোটি টাকার উপরে হবে। এ সময় মোবাইল অপারেটরগুলো জানায় সরকারি কর্মকর্তারা তথ্য বিশ্লেষণ করে রাজস্ব আয় বাড়ার ক্ষেত্রে এমটবের সঙ্গে একমত হলেও আস্থাহীনতার কারণেই দূরদর্শী কোনো উদ্যোগ নিচ্ছে না জাতীয় রাজস্ব বোর্ড। আমি মনে করি যে সরকারে কিন্তু there are lots of people যে এটা বুঝতে পারছে, বাট আই থিংক ওদের ডিলেমা হচ্ছে যে সত্যি সত্যি কি আমাদের এখানে যদি ট্যাক্স কমায় ওরা কি রিকভার করতে পারবে কিনা। যখন সিম ট্যাক্স 800 টাকা থেকে 300 টাকা করা হলো, তখন কিন্তু সাবস্ক্রাইবার নাম্বার বেড়েছে, টোটাল ইন্ডাস্ট্রি রেভিনিউ বেড়েছে, সরকারের এক্সচেকারের কাছে কন্ট্রিবিউশনও বেড়েছে। কর কাঠামো পুনর্বিন্যাস না করার কারণে ডিজিটাল বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টি সহ এ খাতের সম্ভাবনার সবটুকু কাজে লাগানো যাচ্ছে না বলে দাবি এমটবের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। আগামী 2021-22 অর্থ বছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি প্রবৃদ্ধি হতে পারে 5.1%। মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস এর প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতিতে করোনার দ্বিতীয় ধাক্কা পড়তে শুরু করেছে। চলাচল এখনও আছে বিধিনিষেধ। এ পরিপ্রেক্ষিতে আগামী অর্থ বছর স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রম, নিয়ন্ত্রিত মূল্যস্ফীতি এবং তৈরি পোশাক খাতের রফতানি বাড়ার মতো বিষয়ের উপর নির্ভর করবে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি। চলতি 2020-21 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 3.6% হতে পারে বলেও বিশ্ব ব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে। বিশ্বব্যাংক বলছে, মহামারীতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেশ ভালো অবস্থানে রয়েছে। শীর্ষ অবস্থানে আছে মালদ্বীপ। চালকদের টিকা প্রদান কার্ড সহ স্বাস্থ্যবিধি মেনে পণ্য রফতানি করতে ব্যবসায়ীদের চিঠি দেয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য হিলি সীমান্ত দিয়ে পণ্য রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শফিক। ধন্যবাদ ফাইসাল। সকাল থেকে এ পর্যন্ত এখনো ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে এখনো প্রবেশ করেনি। এর কারণটা যাবে জানেন, বা এর আগে গত 6 তারিখে হিলি স্থল বন্দরের ব্যবসায়ীরা ভারতে একটা পত্র দিয়েছিল। পত্র দিয়ে জানিয়েছিল, যেহেতু করোনা মহামারী চলছে, স্বাস্থ্যবিধি নিশ্চিত করে ভারতীয় ট্রাক ড্রাইভারদের টিকা প্রদানের কার্ড দিয়েই কিন্তু তাদেরকে বন্দরে প্রবেশ করার জন্য একটা অনুরোধ জানিয়েছিল। পাশাপাশি সীমিত আকারে পণ্য আপাতত জন্য রপ্তানি করা হয়, যে পণ্যগুলি প্রতিদিন যেন ভারতে যে খালি ট্রাকগুলি পাঠানো যায়। এই ট্রাকটা দেওয়ার পরেই কিন্তু চিঠি দেওয়ার পর ভারতীয় ব্যবসায়ীরা ওই রাত্রেই বাংলাদেশকে একটা চিঠি দিয়ে জানিয়ে দেয় যে 9 তারিখ থেকে কোনো রকম তারা ভারত থেকে পণ্য রপ্তানি করবে না, সেটা অনির্দিষ্ট কাজে বন্ধ থাকবে। তারা কয়েকটা শর্ত বেঁধে দেয়। শর্তগুলির মধ্যে ছিল, যেহেতু ভারতে টিকা প্রদানের কার্ড, যেহেতু ভারতে এখন কেউ টিকা প্রদান বন্ধ রয়েছে, টিকা দেওয়া হচ্ছে না, তারা টিকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না। পাশাপাশি সীমিত আকারে তারা পণ্য বাংলাদেশে রপ্তানি করবে না। পাশাপাশি আরেকটা জানিয়েছিল যে বেলা 4টা পর্যন্ত তাদেরকে, আগেকার সময় তাদেরকে পণ্য বাংলাদেশে রপ্তানি করতে হবে। এই শর্তগুলি যদি মানে, সেক্ষেত্রে হয়তো তারা বলছিল যে বাংলাদেশে পণ্য রপ্তানি করবে। কিন্তু সেই শর্ত তারা গতকালকে, আমরা ব্যবসা সূত্রে জানিয়েছি, গতকালকে তারা একটা মিটিং করেছে। মিটিংয়ের মধ্যে তারা জানিয়েছিল যে ঠিক আছে, আপাতত যদি স্বাভাবিকভাবে যদি আগের মতো যদি পণ্য বাংলাদেশে রপ্তানি করা হয়, সেক্ষেত্রে হয়তো তারা বলেছিল যে ব্যবসা আবার আজকে পণ্য চালু হওয়ার কথা রয়েছে, বাংলাদেশে পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে। কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখনও কোনো রকম ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করেনি। সকাল থেকে বন্ধ রয়েছে। ব্যবসায়ীদের সাথে আমি কথা বলেছিলাম, হিলি অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজের সাথে কথা বলেছি। আজিজ যেমন আমাকে এইমাত্র জানালেন যে ভারতীয় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করছে। তারা তাদেরকে আশ্বস্ত করেছে, যেহেতু টিকা দেওয়া শুরু হয়েছে, টিকা কার্ড নিয়ে হয়তো একটু সময় লাগবে। তো তিনি আর একটা কথা বলেছেন যে যেহেতু তাদের কথা চলছে, ব্যবসায় একটা এখানে স্থলবন্দর, যেহেতু অনেক পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে ব্যবসাটা স্বাভাবিক কীভাবে করা যায়। তো এখনও যেহেতু আমদানি বন্ধ রয়েছে, চালু হলে হয়তো আপনাকে পরে আমরা জানতে পারবো যে কয়টা নাগাদ চালু হবে। আপাতত রপ্তানি বন্ধ রয়েছে। আমার কাছে হিলি স্থলবন্দর থেকে ছিল সর্বশেষ খবর। ফাইসাল। দেখছেন এ সময়ের বাণিজ্য। সরবরাহের তুলনায় পাইকার না থাকায় নওগাঁর আমের হাটে বেচাকেনায় ধস নেমেছে। সপ্তাহের ব্যবধানে মন প্রতি 200 থেকে 250 টাকা পড়ে গেছে দর। হঠাৎ করে এ দরপতনে বিপাকে পড়েছেন বাগান মালিকরা। ব্যবসায়ীরা বলছেন, লকডাউনের কারণে দূরের পাইকাররা আসতে না পারায় আম বিক্রি করতে পারছেন না।
এবার বরেন্দ্র এলাকায় 1500 কোটি টাকার আম বেচা কেনার আশা করলেও তা অর্ধেকে নেমে আসবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। নওগাঁ থেকে MR রকের রিপোর্ট। গাছ থেকে নামানো আম বিক্রির জন্য হাটে আনছেন বাগান মালিকরা। ল্যাংড়া, খিরসাপাত, গোপালভোগ, নাগফজলি সহ বাহারি জাতের আমের সরবরাহ বেড়েছে নওগাঁর সাপাহার আমের হাটে। তবে দূরের ব্যাপারী না আসায় কেনা বেচায় ছেদ পড়েছে। সড়কের দুপাশে বিভিন্ন বাহনে ক্যারেটে ভরা আম নিয়ে বিক্রির জন্য অপেক্ষায় বাগান মালিকরা। সরবরাহের তুলনায় ক্রেতা কম থাকায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের প্রতি মণ আমের দাম 200 টাকা পর্যন্ত পড়ে গেছে। যদি বাজার হয় তাহলে আমরা বেচা বিক্রি করতে পারবো না, এতে আমাদের লস হবে। কাটা খরচ নিচ্ছে 80 টাকা করে, মন নিচ্ছে 5-15 টাকা কেজিতে মন নিচ্ছে, এই জন্য আমাদের কিছু টিকছে না। স্থানীয় ব্যাপারীরা বলছেন করোনায় লকডাউনে দূরের পাইকার আসতে পারছেন না, এতে পড়ে গেছে দর। এবারে আমের দাম মনে হয় বাড়বে না লকডাউনের কারণে, কৃষকরা কিভাবে আম বেচবে? বেচা কিনা কম হচ্ছে, কৃষকেরা ঠিকমতো দামও পাচ্ছে না, এবং ঢাকাতে যারা কিনে নিয়ে যাচ্ছে তারা প্রচুর দাম পাচ্ছে না, বিধায় ব্যবসার লসের উপরে, ব্যবসায়িকদের লসের উপরে আছে। দাম পড়ে যাবার কারণে জেলার আমের কারবার পূরণ হবে না বলছেন ব্যবসায়ী নেতা। আম বেচা কিনা না থাকার কারণে গাছে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা দাম কম পাওয়ার কারণে, লেবার খরচ বাড়ে যাওয়ার কারণে তারা আম পাড়তে পারছে না, আম পাড়তেছে না, বিধায় এবার প্রচণ্ড একটা ধসের মুখে সাপারের আম চাষিরা পড়বে। স্থানীয় কৃষি বিভাগ বলছে এ জেলায় 26,000 হেক্টর জমিতে ছোট বড় প্রায় 5,500 আমের বাগান রয়েছে, যেখান থেকে চলতি মৌসুমে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের আশা করা হচ্ছে, যার বাজার মূল্য ধরা হয়েছে প্রায় 1500 কোটি টাকা। নওগাঁ সাপাহারের আম বাজার থেকে MR রকি, সময় সংবাদ। মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে পড়ে গেছে পিকআপ। এতে গুরুতর আহত হয়েছেন 4 জন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে উজ্জ্বল। ফয়সাল, এই যে মুক্তারপুর সেতু, সেই সেতুটি কিন্তু এখন এত বেশি দুর্ঘটনাপ্রবণ হয়ে গেছে। আপনারা দেখছেন, যদি আমি দেখাই পেছনের যে একটি ওষুধ কোম্পানি পিকআপ ভ্যান, সেটি কিভাবে রেলিং থেকে ভেঙে ছিটকে এসে এই যে সেতুর পাশে রেলিং একটা সিঁড়ি রয়েছে, সেখানে কিন্তু পাশে একটা হিমাগার, সেই হিমাগারের ছাদের একটা অংশ ভেঙে নিচে ঝুলে আছে। এখানে কিন্তু ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করে র্যাকার দিয়ে এটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে পারেনি, কিন্তু এইটার ভেতরে কিন্তু 4 জন লোক ছিলেন, এই চালক সহ 4 জনের অবস্থায় গুরুতর। তাৎক্ষণিক লোকজন 3 জনকে এখানে এটা ভেতর থেকে বের করে নিয়ে আসে, আর ছিটকে পড়ে আরেকজন উপরে ছিল, তাকে এনে 4 জনকে কিন্তু মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং উপরে যে রেলিংটি ভেঙে গেছে সেখানে পুলিশ অবস্থান করছে, এবং সেখানে বিকল্প ভাবে রেলিং দিয়ে কোনো লোকজন পড়ে যেতে না পারে সেই ব্যবস্থা করছে। এবং এই কিছুদিন আগেও কিন্তু আরেকটি মোটর বাইক এইভাবে দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলে 2 জন মারা যায়। এবং এই ধলেশ্বরী যে নদীর উপরে নির্মিত এই যে সেতু, সেই সেতুতে এখন ব্যাপক যানবাহন চলাচল করছে, এবং এখানে সিসি ক্যামেরা সহ নানা রকম ব্যবস্থা থাকলেও কিন্তু এখানে ট্রাফিক ব্যবস্থাটা সেভাবে দেখভাল করা হচ্ছে না বলে কিন্তু ঘন ঘন দুর্ঘটনাগুলো ঘটছে। এবং এখানে যেসব যানবাহন চলাচল করছে সেই যানবাহনগুলো কিন্তু যে নিয়ন্ত্রণ, সেগুলোর ব্যাপারেও কিন্তু নানা রকম প্রশ্ন রয়েছে। কারণ এই মুক্তারপুর সেতু হবার পরে প্রথম দিকে কিন্তু এত দুর্ঘটনা প্রবণ ছিল না, এখন যেভাবে দুর্ঘটনা ঘটছে, এবং এখানে যে ভয়াবহ ঘটনাটি ঘটেছে তখন কিন্তু এই আশপাশের লোকজনের মধ্যে হইচই পড়ে যায়। এবং এই যে পিকআপটি রয়েছে, পিকআপের ভেতরে যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেখান থেকে কিন্তু শো শো করে গ্যাস বেরোচ্ছিল, এবং বিস্ফোরণ হবে এরকম একটা আশঙ্কার কারণে কিন্তু আশেপাশের লোকজন দিক বেদিক ছুটাছুটি করে। এবং ওই যে উদ্ধারকৃত 4 জন, সেই 4 জনকে কিন্তু প্রথমেই মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়ার মতো অবস্থা ছিল না, এতটাই তাদের অবস্থা মুমূর্ষ। তখন কিন্তু তাদেরকে ঢাকায় প্রেরণ করা হয়, এবং এখানে তাৎক্ষণিক যে ফায়ার সার্ভিস আসা সেটা কিন্তু অনেকটা বিলম্ব লক্ষ্য করা গেছে। যে ঘটনাস্থলে খুব কাছে কিন্তু ফায়ার সার্ভিস, এবং এখান থেকেই 999 এবং সরাসরি ফায়ার সার্ভিসকে খবর দিল, কিন্তু তারা যথাসময়ে এখানে পৌঁছাতে পারেনি। এবং স্থানীয় পুলিশ ফাঁড়ি রয়েছে একটি, এবং আশেপাশে পুলিশের টহল ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা থাকা সত্ত্বেও কিন্তু এই দুর্ঘটনার পরবর্তী যে পদক্ষেপ সেটি কিন্তু যথাযথভাবে লক্ষ্য করা যায়নি বলে এখানকার স্থানীয়রা অভিযোগ করেছেন। এবং এখানকার অনেকে কিন্তু ঝুঁকি নিয়ে তারা দ্রুত এই আহতদেরকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছেন। এবং এই মুন্সিগঞ্জের যে
এই দুর্ঘটনার যে স্থানটি রয়েছে সেই স্থানটিকে ঘিরে এখন আপনারা দেখছেন যে শত শত উৎসুক মানুষ অবস্থান করছে, কিন্তু তাদের সকলের একটি দাবি যে এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় এবং এই সেতু যে ঘন ঘন দুর্ঘটনা হচ্ছে সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া। দেখছেন এই সময়ের বাণিজ্য। আবহাওয়া অনুকূলে থাকায় ঠাকুরগাঁওয়ে সবজির ফলন হয়েছে ভালো, ফলে বাজারগুলোতেও বেড়েছে সব ধরনের সবজির সরবরাহ। তবে করোনার সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় আশানুরূপ বেচাকেনা নেই বলে জানালেন ব্যবসায়ীরা। অন্যদিকে লোকসান না হলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে জানিয়েছেন কৃষকেরা। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ভোর থেকেই ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে আসতে থাকেন জেলা শহরের গোবিন্দনগর সমবায় মার্কেট পাইকারি বাজারে। আঞ্চলিক সড়কের পাশে সারি সারি সবজি সাজিয়ে শুরু হয় কেনাবেচা। বেগুন, আলু, করলা ও পটল সহ নানা জাতের সবজি পাওয়া যায় এখানে। সবজি উৎপাদন ভালো হওয়ায় সবজির সরবরাহ ভালো, ফলে সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি সবজির দাম কমেছে ৩ থেকে ১০ টাকা পর্যন্ত। অন্যান্য শাকসবজির দামও ক্রেতাদের নাগালে রয়েছে। তবে করোনা পরিস্থিতিতে আশানুরূপ কেনাবেচা না হওয়ায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে জানালেন কৃষক ও ব্যবসায়ীরা। আগে যে রেট ছিল কচুর এখন কমে গেছে। আগে ধরুন যে ২৭, ২৮ বা ২৯ ছিল, এখন ধরুন যে ২২ টাকা, ২০ টাকা এরকম বিক্রি হচ্ছে। কীটনাশক বীজ সার দিয়ে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন মনে হয় যে এই ফসলের দাম পাওয়া যাচ্ছে না। করোনার প্রভাবের জন্য বেচাকেনা একটু কমে গেছে। পাইকারি এই বাজারে প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার সবজি কেনাবেচা হয়। সময় সংবাদ, ঠাকুরগাঁও। নওগাঁর পাইকারি বাজারে আড়তগুলোতে সরবরাহ ভালো থাকায় কমেছে মাছের দাম। প্রকারভেদে কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে মাছ। ব্যবসায়ীরা বলছেন লকডাউনের কারণে দূরের পাইকাররা না আসায় এ দাম কমার মূল কারণ। তবে এতে মাছ চাষের খরচটুকু তুলতে না পেরে লোকসানের শঙ্কায় রয়েছেন চাষিরা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। আশপাশের পুকুর ও জলাশয় থেকে মাছ নিয়ে বিক্রির জন্য ভোর থেকে নওগাঁর সান্তার বাইপাস আড়তগুলোতে ভিড় করেন মাছ চাষিরা। বেলা বাড়ার সাথে সাথে এই ভিড় আরও বাড়তে থাকে। তবে এখানে মাছের সরবরাহ বাড়লেও নেই দূরের পাইকাররা, এতে কমছে মাছের দাম। করোনা পরিস্থিতিতে দফায় দফায় মাছের দর নিচে নামায় লোকসানের কথা বলছেন চাষিরা। একটু কম দামে পাই, এই জন্য আমরা এখান থেকে মাছ নিয়ে যে অন্য জায়গায় সেল করি। মাগুরের মাছ আজকে বিক্রি হয়েছে 280, 85, 90। মাছ চাষের জন্য আসলে খুব ব্যয়বহুল এবং খুব একটা মনে করেন চাষ করে লাভবান হওয়া যাচ্ছে না। অন্যান্য জেলা থেকে পাইকাররা না আসায় দাম কমছে বলে জানালেন আড়ত সমিতির নেতা। বাজারে নিয়ে এসে মাছটা সঠিকভাবে বিক্রি হচ্ছে না, কারণ পাইকার নাই। আর যদিও বা যে পাইকার আসতেছে তারা নিয়ে যে লকডাউনের কারণে মাছটা ভালোভাবে বিক্রি করতে পারতেছে না। স্থানীয় মৎস্য অফিস জানায় জেলায় ১,২২৩টি বিল ও জলাশয় এবং ৪৭,০০০ ছোট বড় পুকুর রয়েছে, আর নিবন্ধিত চাষির সংখ্যা ১৮,০০০। MR রকি, সময় সংবাদ, নওগাঁ। দেখছেন এই সময়ের বাণিজ্য। যশোরে ২৪ ঘন্টায় ২৮৮ জনের নমুনা পরীক্ষা ১৪৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ জন। এই মুহূর্তে শহরের জর্জ কোর্ট মোড় এলাকায় আছেন সহকর্মী জুয়েল মৃধা। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুয়েল। ফয়সাল, আপনাকে জানিয়ে রাখি যে জুন মাসের শুরু থেকেই কিন্তু যশোরের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে। প্রতিদিনই কিন্তু করোনা শনাক্তের হার বাড়ছে। আজকে সর্বোচ্চ 49% করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন 2 জন। এই 2 জনের ভিতরে 2 জনই যশোর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। এর ভিতরে একজন ছিলেন করোনা ডেডিকেটেড ইউনিটে এবং আরেকজন ছিলেন আইসোলেশন ওয়ার্ডে। আইসোলেশন ওয়ার্ডে যিনি মারা গেছেন তার নমুনা নেওয়া হয়েছে, কিন্তু তার রেজাল্টটা এখনও পর্যন্ত কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছয়নি। এখন বর্তমানে হাসপাতালে ভর্তি আছে 72 জন। এখানে শয্যা সংখ্যা 80 জন। আপনি বুঝতেই পারছেন যে আমাদের হাসপাতালের শয্যা সংখ্যা পূর্ণ হওয়ার পথে। আজকে যে শনাক্তের হার তার ভিতরে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যশোর সদর উপজেলায় 69 জন। এ পর্যন্ত যশোরে করোনা শনাক্ত হয়েছে 7,701 জন। টোটাল মারা গেছে 84 জন। আপনাকে জানিয়ে রাখি যে ভারত থেকে বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশি যে পাসপোর্ট যাত্রীরা ফিরছেন তারা এ পর্যন্ত 4,860 জন এসেছেন এবং আজকের এই পরিস্থিতিতে প্রশাসন কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। ফয়সাল, এই ছিল আমার কাছে সর্বশেষ।
সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল মৃধা। করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আসায় ফ্রান্সের বার রেস্টুরেন্টের সামনের অংশ খুলে দেওয়ার পাশাপাশি এখন থেকে ভেতরে বসেও খাবার খেতে পারবেন ক্রেতারা, তবে মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি। এদিকে বিধি নিষেধ শিথিলের অংশ হিসেবে পরিবর্তন করা হয়েছে কারফিউর সময়সীমা। রাত ৯টার পরিবর্তে এখন থেকে রাত ১১টায় শুরু হবে রাত্রিকালীন কারফিউ। প্যারিস থেকে আরও জানাচ্ছেন লুৎফুর রহমান বাবু। ফ্রান্সে করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে লকডাউনের কারণে দেশটির বার রেস্টুরেন্ট বন্ধ ছিল, তবে এখন করোনা নিয়ন্ত্রণে আসায় সেগুলি খুলে দেওয়া হয়েছে। এদিকে দেশটির বার রেস্টুরেন্ট খুলে দেওয়ার পর এখন প্রতিদিনই সেগুলোতে ক্রেতা উপস্থিতি বাড়ছে। এদিকে ফ্রান্সের বার রেস্টুরেন্টের ভেতরের অংশ ব্যবহারের পাশাপাশি দেশটিতে যে কারফিউ জারি ছিল তার সময়সীমা পরিবর্তন করা হয়েছে। আগে সন্ধ্যা ৯টায় যে সময়সীমা শুরু হতো, এখন থেকে রাত ১১টায় কারফিউ শুরু হবে। করোনা পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসলে আগামী ৩০শে জুন থেকে রাত্রিকালীন কারফিউ তুলে দেয়া হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। ফ্রান্সে বার রেস্টুরেন্টের তেরাসের পাশাপাশি ভেতরের অংশ ব্যবহারের অনুমতি পেলেও এখনও তাদেরকে স্বাস্থ্যবিধি আর স্বাস্থ্য সুরক্ষা মেনেই সেগুলো পরিচালনা করতে হবে। মোহাম্মদ লুৎফুর বাবু, সময় সংবাদ, প্যারিস। দেখছেন এ সময়ের বাণিজ্য। ওয়ালটন ফ্রিজ কিনে লাখপতি হলেন নারায়ণগঞ্জের এক পোশাক কর্মী। কোরবানির ঈদ উপলক্ষে চলছে ওয়ালটনের মেগা ঈদ ফেস্টিভ্যাল। প্রতিষ্ঠানটির ডিজিটাল ক্যাম্পেইন সিজন 11-এর আওতায় ঈদে ওয়ালটন ফ্রিজ কিনলেই থাকছে লাখপতি হওয়ার সুযোগ। সম্প্রতি ওয়ালটনের ফ্রিজ কিনে লাখপতি হলেন নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলার একজন পোশাক কর্মী। সোমবার আনুষ্ঠানিকভাবে তার হাতে চেক তুলে দেওয়া হয়। ইতালির বিশ্বখ্যাত ইএনআই লুব্রিক্যান্টস বাজারে নিয়ে এলো এসিআই মোটরস। দেশের মোটরযান এবং এর উৎপাদন খাতকে আরও শক্তিশালী করতে বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের সাথে বাংলাদেশে ব্যবসা শুরু করেছে এসিআই লিমিটেড। সোমবার রাজধানীর এসিআই সেন্টারে ইএনআই লুব্রিক্যান্টসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা সেতুতে সেপ্টেম্বরের মধ্যে বসে যাবে সব রোড স্ল্যাব। এ মাসে শেষ হচ্ছে রেল স্ল্যাব বসানোর কাজ। ১ বছরের মধ্যে যান চলাচল শুরু করতে ভরা বর্ষায়ও কাজ চলবে পুরোদমে। সারা দেশে বন্ধ শতাধিক রেল স্টেশন। লোকবল সংকটে থমছে আরও প্রায় অর্ধশত। বিপাকে সাধারণ মানুষ, লোকসানে রেলওয়ে। এবং বাজেটে ৩ ও ৪ চাকার গাড়ি নির্মাণে দীর্ঘমেয়াদে কর অব্যাহতির সুযোগ। বেশি মানুষ পরিবহনে সক্ষম যান তৈরিকে উৎসাহিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।